খুব সহজেই তৈরি করে ফেলুন জৈব সার। দেখে শিখে নিন আপনিও। কৃষকদের জৈব সার তৈরির এই প্রশিক্ষণ দিয়েছে উত্তর দিনাজপুর জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্র। সম্প্রতি জৈব গ্রামের তকমা পেয়েছে জেলার মনোহরপুর গ্রাম। রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার দিয়ে কৃষিকাজের দাবি ক্রমশই জোরালো হচ্ছে। আমজনতার একটা বড় অংশ নতুন করে জৈব সার দিয়ে ফলানো ফসলের দিকে ঝুঁকছে। সেই কথা মাথায় রেখে এবার জৈব গ্রামের চাষিদের উন্নত পদ্ধতিতে প্রাকৃতিক উপায়ে জৈব সার তৈরির পদ্ধতি হাতে কলমে শেখানো হলো। কিভাবে জৈব সার তৈরি করতে হয় এই প্রতিবেদন থেকে তা আপনিও শিখে নিতে পারেন। কৃষকদের জৈব সার তৈরির এই প্রশিক্ষণ দিয়েছে উত্তর দিনাজপুর জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্র। সম্প্রতি জৈব গ্রামের তকমা পেয়েছে জেলার মনোহরপুর গ্রাম। এই গ্রামের কৃষকদের প্রাকৃতিক উপায়ে কৃষিকাজ শেখাতে অভিনব উদ্যোগ নিল কৃষি দফতর। এদিন কৃষকদের নিয়ে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হলো। যেখানে হাতে কলমে প্রাকৃতিক সার তৈরির পাশাপাশি প্রাকৃতিক কীটনাশক তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়। জৈব কীটনাশক তৈরি করতে গোমূত্র, নিম পাতা, পেয়ারা পাতা, বেসন, গুড় ও গোবর প্রয়োজন হয়। এগুলো গ্রামে খুব সহজেই পাওয়া যায়। এদিন চোপড়ার কৃষি আধিকারিক ধনঞ্জয় মণ্ডল প্রাকৃতিক উপায়ে চাষিদের হাতে কলমে সার তৈরি করা শেখান। ধনঞ্জয় বাবু কি জানিয়েছেন শুনবো। আজকে কিসের প্রশিক্ষণ দেওয়া হলো, কাদেরকে নিয়ে, কি বিষয়ের উপর কি বলছেন? আজকে যে বিশেষ প্রশিক্ষণ ছিল মেনলি ছিল আজকে প্রাকৃতিক কৃষি নিয়ে, অর্থাৎ ন্যাচারাল ফার্মিং। আমরা দীর্ঘদিন ধরে যে রাসায়নিক সার বা রাসায়নিক কৃষি ব্যবহারের ফলে যে একদিকে চাষের যেমন খরচ বেড়েছে, অন্যদিকে আমাদের স্বাস্থ্যের যে ক্ষতি হচ্ছে, সেখান থেকে মুক্তি পাওয়ার জন্যই আজকের যে প্রশিক্ষণ বা অ্যাওয়ারনেস বা অর্থাৎ সচেতনতা শিবির, সেটা ছিল প্রাকৃতিক কৃষি নিয়ে। এতে করে শুধুমাত্র গোবর, গোমূত্র এবং তাছাড়া বিভিন্ন জৈব উপাচার তৈরি করে কৃষকদের যেমন একদিকে লাভ হবে, খরচার পরিমাণ কমবে, উৎপাদিত ফসল হবে বিষমুক্ত এবং রাসায়নিক সারমুক্ত, এবং তাদের সাথে খাদ্যের গুণাগুণ অনেক বেশি বাড়বে। এইটুকু উপকার লাগবে। এদেরকে একদিকে যেমন আমরা প্রথমে থিওরি অর্থাৎ তাদের আলোচনা করলাম, পরবর্তীকালে আমরা নিশ্চয়ই দেখেছেন যে আমরা হাতে নাতে কীভাবে তৈরি হবে, যেমন আমরা জীবামৃত, ঘন জীবামৃত, বোমবাস্ত্র, অগ্নি অস্ত্র, যদিও আজকে দু একটা জিনিস তৈরি করা গেল না, দশপূর্ণি আর্ক বা বীজামৃত তৈরি করা গেল না, তবে যতটা সম্ভব আমরা পেরেছি ততগুলো আমরা জিনিস কীভাবে তৈরি করা যায় সেটা কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি। তারপরেও আমরা জানি যে এখানে হয়তো অনেকেই পারবেন না, যদিও আমরা ধরুন এই এলাকায় আমরা প্রায় 1 বছরের বেশি আমরা কাজ করছি। তার মধ্যে এখানে এই এলাকার মানে অবেনদেব শর্মা এবং নারায়ণ সরকার, ওই মহাশয়রা ওনারা কিন্তু গত 1 বছর ধরে আমার সাথে কাজ করছেন বলে ওনারা কিন্তু হ্যাবিচুয়েটেড হয়ে গেছেন, ওনারা তৈরি করছেন। এবং আমি চাইছি ভবিষ্যতে এই এলাকার কৃষকরা সবাই তৈরি করবে একদিকে, অথবা যারা তৈরি করতে পারছে না বা তারা শিখে নিন, আমাদের এই প্রশিক্ষণ শিবিরে আসুক বা আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রে যোগাযোগ করুক। উল্টো দিকে নারায়ণদা বা অভেনদাদের সাহায্য নিয়ে তারাও তৈরি করুক। ভবিষ্যতে এখানে যাতে এই উৎপাদিত দ্রব্যগুলো যাতে জৈব উপচারগুলো বিক্রি বা তৈরি হয়, অর্থাৎ বাজারে যেমন যেভাবে রাসায়নিক সার বা রাসায়নিক কৃষিবীজ বিক্রি হচ্ছে, সেভাবে বিক্রির দিকেও আমরা এগিয়ে যাওয়ার কথা ভাবছি। আমরা রাসায়নিক সারকে ব্যবহার বেশি মূলত করে থাকে কৃষকরা, সেখানে দাঁড়িয়ে তারা এই জৈব সার দিয়ে কেন ঝোঁক বাড়বে তাদের? এটাতে দেখুন, 1 নম্বর রাসায়নিক সার ব্যবহারের ফলে যে হচ্ছে একদিকে যেমন পয়সা যাচ্ছে, আর উল্টো দিকে আমদানি করার জন্য আমাদের বৈদেশিক মুদ্রা যাচ্ছে। 3 নম্বর, মাটির স্বাস্থ্য কিন্তু আমরা রাসায়নিক সার এবং রাসায়নিক কৃষিবীজ ব্যবহারের ফলে আস্তে আস্তে আমরা কিন্তু খারাপ করে ফেলেছি। অর্থাৎ সেখানে দেখা যাচ্ছে যে আমাদের যে মাটিতে বসবাস করে যে উপকারী জীবাণুগুলো, যেগুলো ফসল বাড়াতে সাহায্য করে বা গাছের বৃদ্ধিতে সাহায্য করে, সেগুলো কিন্তু সংখ্যা কমে যাচ্ছে। সেই জায়গায় যদি আমরা এই প্রাকৃতিক কৃষিতে আসি, সেখানে আমাদের খরচা যেমন একদিকে কমে গেল, উল্টো দিকে উৎপাদিত ফসলের মধ্যে তাদের জীবাণু সংখ্যা বেড়ে যাওয়ার জন্য ফসলের কোনো ক্ষতি হবে না। এবং এখানে এই মুহূর্তে আমি আরও একটা জিনিস বলে রাখি, এখানে জৈব চাষের থেকে প্রাকৃতিক কৃষি আরেকটু অন্যরকম, কারণ জৈব চাষে আমাদের বেশি পরিমাণে আমাদের জৈব পদার্থ দিতে, অর্থাৎ সেখানে ভার্মি কম্পোস্ট হতে পারে বা আরও অন্য খোল দিতে হতে পারে বা গোবর দিতে হতে পারে, কিন্তু প্রাকৃতিক কৃষিতে পরিমাণও লাগবে কম। অর্থাৎ 1 একর জায়গাতে ম্যাক্সিমাম 3 কুইন্টাল আমরা এই ঘন জীবামৃত একই রকমভাবে 1.5 লিটার প্রতি ট্যাঙ্কিতে, 15 লিটার ট্যাঙ্কিতে যদি জীবামৃত স্প্রে করি, সেটা আমার চাপানের কাজ করবে। অর্থাৎ খরচা কিন্তু প্রায় 1/4 চলে আসছে এবং লাভের পরিমাণ কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে।
আমরা কৃষকদের উৎসাহ, আমি এই এলাকায় আমরা দীর্ঘদিন ধরে, আমরা প্রায় 1 বছর ধরেই প্রাকৃতিক কৃষির উপর কাজ করাচ্ছি, যদিও তার আগে আমরা অন্যান্য জৈব বিষয় বা অন্যান্য আইপিএম নিয়ে কাজ করছিলাম। এই এলাকার কৃষকদের উৎসাহ এবং সর্বাধিক, এবং অতীতেও আমি এই জাস্ট এই গত সিজনে, খারিফ সিজনে আমি এখানে ডাল চাষ অনেকটা এলাকায় করিয়েছি। অনেকে ডালে এই প্রাকৃতিক কৃষিদের ডাল চাষ করেও তারা উপকার পেয়েছেন, এবং তারা এই মুহূর্তে যেমন আমি 2-4 জন কৃষককে দেখতে পাচ্ছি যারা আলু, ভুট্টা, বেগুন এবং আরও বেশ কিছু ফসল যারা কিন্তু প্রাকৃতিক কৃষিতে চলে গেছেন, এবং তারা বলছেন যে যাদেরকে আমরা 5 কাঠা দিয়ে শুরু করিয়েছিলাম তারা বলছেন আমরা আজকে পুরোটাই যাচ্ছি, এবং বেশ কিছু কয়েকজন আছেন যারা কিন্তু যাওয়ার জন্য তারা আগ্রহ প্রকাশ করছেন। আমার নাম ডক্টর ধনঞ্জয় মণ্ডল। আমরা এটা হচ্ছে উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে আসছি। এটা আমাদের অ্যাকচুয়ালি উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র একটা এই প্রকল্প, এটা ভারত সরকারের একটা প্রকল্প। সারা ভারতবর্ষ ভেবে বেশ কিছু জেলায়, সব জেলায় হয়নি, যে আমাদের এইরকম প্রাকৃতিক কৃষির যে চাষবাস সেটা শুরু করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি, এবং যাতে করে আমরা মাটির স্বাস্থ্য পুনরুদ্ধার করে আবার কৃষিকাজটাকে সবচেয়ে অগ্রাধিকার দিয়ে এবং কৃষিকাজের ফলন ঠিকমতো রেখে আমরা যাতে মানব সভ্যতাকে বাঁচাতে পারি, সেটাই আমাদের প্রয়াস। এখন সারা বিশ্ব ফসল সেটা চাইছে, কিন্তু প্রতি ফসলের দাম বাড়িয়ে আগে যেমন 100 মজে হোক, আজ থেকে আমি বলেছি 186 সাল যদি দেখি তখন ধানের দাম ছিল 2 লাখ টাকা, সেই ধানের দাম কিন্তু আজকে বুঝেছে না আমাদের ফার্টিলাইজার এবং বীজ মুক্ত, তার রাসায়নিক কৃষি বীজ মুক্ত মানে তৈরি হচ্ছে ঘন জীবামৃত। কিভাবে তৈরি করছে ব্যাপারটা আর কিছুই নয়। প্রথম কথা হচ্ছে আমার এখানে দেখুন কি আছে, 100 ঠিক আছে, আমি কাঁচা গোবর গ্রীষ্মকালে 7 দিন করবেন, শীতকালটা 10 দিন পর্যন্ত নেবেন। আমার 8 কেজি 10 কেজি দেয়, আমি ধরে নিচ্ছি আমার 7 কেজি করে দিল, 7 দিনের সাথে 49 কেজি, একদিনে 1 কুইন্টালই করতে হবে, 50 কেজি করবে। এবং এইটা বছরের যে উপকার কাজ, শুধুমাত্র একটাই মনে রাখতে হবে, যেটা তৈরি হবে যেদিনে দেবেন সেদিন কিন্তু চার্জ দিতে হবে। চার্জ দেবেন, আজকে ছোট হচ্ছেন 3 দিন পরে চার্জ দেবো হবে না, আজকে দিচ্ছেন আজকে এই জমিতে চার্জ দিয়ে দিচ্ছেন। এটা হচ্ছে মেন, ডাইরেক্ট সানলাইটে রাখা যাবে। 2 কেজি গুড় আছে, 2 কেজি গুড়ের মধ্যে 1 কুইন্টাল যেহেতু আছে 2 কেজি গুড় লাগবে। 2 কেজি গুড় এদিকে ছড়িয়ে দেন, 2 কেজি গুড়, 2 কেজি বেসন দেবো আমি এর মধ্যে। এবং এটা আমরা ভাবেন যে সব জায়গায় তো গুড় সমান করে পড়লো, না পড়লেও কোনো ক্ষতি নেই, ও মাখামাখি ছড়িয়ে দিন পুরো জায়গার মধ্যে। এবং নারায়ণদা দীর্ঘদিন করছেন বলে নারায়ণদার মধ্যে একটা আইডিয়া আছে, এখানেও একই রকম আমি গুড়ের বেসন দিচ্ছি মেনলি খাবার দেওয়ার জন্য, আর কিছুই না। এটা গায়ে পড়লে কোনো অসুবিধা নেই। মাছকলাই হোক, খেতারি হোক, যে কোনো বেসন হলেই আমার হবে। আমার কোনো পার্টিকুলার বেসন নেই যে আমার ওই বেসনই লাগবে। আর বেসন হলে যত কম দামে বেসন পাওয়া যাবে তত সেটা চলবে। আমার নিজেদের ঘরে যে আপনাদের ইয়ে থাকে, কি বলে যে অনেকে যারা ডাল চাষ করেন তাদের যে কুনিগুলো থাকে সেগুলো দিলাম আমি। ব্যাস, ব্যাস। এবারে আমার বলেছি এই যে আমাদের গোবরটা শুকনো আছে, এই গোবরটাকে আমি মাখবো মোটামুটি ময়দা মাখার মতো করে। আমরা যেমন একটু শক্ত থলথল বা তাতে একটু পাতলা টাইপের সেই ধরনের মাখবো। তবে আমার আর গোমূত্র সবচেয়ে ভালো কাজ করবে, 10 দিন পুরনো, ম্যাক্সিমাম 1 মাসের পুরনো গোমূত্র নেওয়া যাবে। কিন্তু সাবজেক্ট হচ্ছে যেখানে গোমূত্রটা রাখবেন প্রতিদিন সেখানে অল্প হলেও 200-500 ml হলেও গোমূত্র ঢেলে যেতে হবে, নাহলে কিন্তু পুরনো গোমূত্রে কাজ হবে না। আপনি ভাবছেন আমার 1 মাসের পুরনো গোমূত্র আছে, সেখানে অর্থাৎ আমার সেখানে জীবাণু বেশি পড়ে যাচ্ছে। এবারে এইভাবে যাতে ইয়ে করলেই হলো, আর কি নিচু করলেই হলো, মাখামাখি করলেই হলো, এরকম করে হাতে করেও করে, হাতে করলে আরো ভালো বেটার। ইভেন এবার আমি আমাদের বলি শুধু ডাইরেক্ট গোবর, কিন্তু দেখবেন একটা গন্ধ আছে, সেটা আজকে কাঁচা গোবরই হোক আর 6 মাস পুরনো পচা গোবরই হোক,
গোবরের একটা গন্ধ থাকে, কিন্তু গোবর এর মধ্যে কোনো গন্ধ কোনো গন্ধ পাবো না, কোনো গন্ধ নেই।